আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের বিবৃতিটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি গাণিতিকভাবে এটা লিখতে চাই যে গ্যাসের ব্যাপনের হার আর ইজ প্রপোর্শনাল টু ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যেখানে ঘনত্ব হচ্ছে আমাদের ডি। এটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের গাণিতিক রূপ। এখন আমরা ব্যাপনের হারকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। যদি কোনো একটা ছিদ্র দিয়ে টি সময়ে একটা গ্যাসের বেগ ভি হয়, ধরলাম যে একটা ছিদ্র দিয়ে টি সময়ে ভি বেগে গ্যাস নির্গত হচ্ছে, তাহলে একক সময়ে ওই বেগের হার, বেগটা কি বলে, ওইটা কি বলা হয় হার। তাহলে একক সময়ে যে বেগটা আমরা পাবো, তাহলে একক সময়ে ভি বাই টি, এটাকে বলা হচ্ছে গ্যাসের ব্যাপনের হার। তাহলে আমরা গ্যাসের ব্যাপনের হার আর সমান গ্যাসের নির্গত বেগ এই সময় দিয়ে ভাগ করলেও কিন্তু আমরা ব্যাপনের হারটা বের করতে পারি। আর গ্যাসের গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু 1/√ডি। অর্থাৎ কোন একটা গ্যাসের ঘনত্ব যদি খুব কম হয় তাহলে ব্যাপনের হার বেশি হবে, আর যদি ঘনত্ব বেশি হয় তাহলে ব্যাপনের হার কম হবে। এটা হচ্ছে আমাদের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের গাণিতিক রূপ। তো এটাকে আমরা যদি সমান চিহ্ন দিই, তাহলে আর সমান একটা ধ্রুবক দিতে হবে, আর সমান কে বাই √ডি, এটা আমরা জানি। তাহলে এখন আমরা যদি দুইটা গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি যে দুইটা গ্যাসের আমাদের ব্যাপনের হার বের করতে হবে, তাহলে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি, যদি দুইটা গ্যাস চিন্তা করি যে R1 ডিভাইডেড বাই R2, তাহলে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো R1 কে R2 দিয়ে ভাগ করলে এটা এরকম হবে যে √, উপরে হবে D2, নিচে হবে D1। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, R1 এটা হবে 2, R2 এটা হবে 1, তাহলে এটা এরকম হবে। এখন আমরা কিন্তু আবার জানি যে কোন একটা গ্যাসের ঘনত্ব সমান কি, ঘনত্ব ডি সমান গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই গ্যাসের মোলার আয়তন। তা আণবিক ভরকে গ্যাসের মোলার আয়তন দিয়ে ভাগ করলে আমরা কিন্তু গ্যাসের ঘনত্ব পাই। এখন যদি আমি এই আণবিক ভর মোলার আয়তন এখানে বসায় দিই, তাহলে আমি এটা কিন্তু মনে রাখবা, এটা তোমাদের একটা সূত্র, এটা অনেক সময় পরীক্ষাতে অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে এই D1 এবং D2 জায়গায় আমি M1 এবং B1 বসাবো। যেহেতু দুটা গ্যাস, তাহলে একটা প্রথমটা 1 এবং দ্বিতীয়টা 2 ধরবো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বা R1 ডিভাইড বাই R2 √ D2 মানে M2 বাই V2, M2 বাই V2 ডিভাইড বাই D1 মানে M1 প্রথম গ্যাসের আণবিক ভর, প্রথম গ্যাসের মোলার আয়তন V। এটা কিন্তু মোলার আয়তন। আর আমরা জানি যে প্রত্যেকটা গ্যাসের মোলার আয়তনটা এসটিপিতে নির্দিষ্ট এবং তা কত, 22.4 লিটার। তাহলে যেহেতু এখানে মোলার আয়তনটা ফিক্সড, তাহলে অবশ্যই এখানে আমাদের এখানে 1 হবে। যেহেতু এখানে মোলার আয়তন প্রত্যেকটা গ্যাসের সমান 22.4 লিটার এসটিপিতে, তাহলে এই যে এখানে V1 সমান V2 হবে। তাহলে এখানে কি হবে, V1 সমান V2 হবে, যেহেতু মোলার আয়তন সমান। যদি তাই হয় তাহলে V1 V2 কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে যে বা R1 ডিভাইডেড বাই R2 সমান √, এটাকে আমি লিখতে পারি হবে যে M2, এই সূত্র থেকে M2 বাই M1। তাহলে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের আমরা একটা বিকল্প রূপ লিখতে পারি, যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের বিকল্প রূপ। বিকল্প রূপটা কি হবে, আমরা এখান থেকে বলতে পারি 1 2 2 1, তাহলে ব্যস্তানুপাতিক। তাহলে গ্যাসের ব্যাপনের হার ইজ প্রপোর্শনাল টু আমরা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা একটু মাথায় রাখবো। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে পেলাম যে গ্রাহামের গ্যাস ব্যাপনের হার লিখে দিই যে R1 বাই R2 সমান, আমরা যদি ঘনত্ব দিয়ে প্রকাশ করি তাহলে হবে √, D2 বাই D1 সমান, যদি আমরা আণবিক ভর দিয়ে লিখি তাহলে হবে √, M2 বাই M1। এইগুলা আমরা মাথায় রাখবো। আরেকটা কি শিখলাম, যে গ্রাহামের গ্যাস ব্যাপনের হার আর সমান V/T, বেগকে সময় দিয়ে ভাগ করলে আমরা গ্রাহামের গ্যাসের ব্যাপনের হার পাবো।
তাহলে এই বিকল্প রূপ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, তার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কি কম। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বেশি একটা কম হবে। এখন আমাদের এখানে দুটো কোশ্চেন আছে যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মধ্যে কার ব্যাপনের হার বেশি। তাহলে একটু দেখি তো, আমরা অঙ্কগুলো আসলে আণবিক ভর দিয়ে করবো। তো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, 44 আর অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। তাহলে যেহেতু এখানে অক্সিজেনের আণবিক ভর কম, তাহলে এই বিকল্প রূপ থেকে আমরা কি বলতে পারবো, তাহলে অক্সিজেনের ব্যাপনের হার বেশি। তাহলে আমরা বলবো যে অক্সিজেনের ব্যাপনের হারটা কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার থেকে অবশ্যই বেশি হবে। আমাদের পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে আসছিল, তো এটা আমি একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিই। তো এখানে বলছে 5টা গ্যাস, অ্যামোনিয়া, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড, এই 5টা গ্যাসের মধ্যে আমরা কি করবো, ব্যাপনের হারের ক্রম অনুসারে আমাদের সাজাতে হবে। আর এখানে আমরা ওই আণবিক ভরের যে বিকল্প রূপটা দেখলাম সেই অনুযায়ী করবো। তাহলে এখানে শুরু করি যে আমাদের অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে আমাদের 32, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে আমাদের 44, এটা আমাদের আণবিক ভর বের করা শিখছি। সালফার ডাই অক্সাইডের আণবিক ভর 32 আর হচ্ছে সালফারের কত, সালফারের 32 আর অক্সিজেনের 32, তা 64। আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। তার আণবিক ভর কম কার, হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেনের ব্যাপনের হার সবথেকে বেশি। আর হাইড্রোজেন গ্রেটার দেন 2 থেকে একটু বেশি কে, অ্যামোনিয়া, রেট অফ অ্যামোনিয়ার ব্যাপনের হার একটু মানে হাইড্রোজেন থেকে কম। তারপরে কি আসবে 32 মানে অক্সিজেন, তারপরে 32/44 মানে রেট অফ কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার, সবার শেষে আসবে সালফার ডাই অক্সাইড। তাহলে আমরা এই 5টা গ্যাসকে ব্যাপনের হারের ক্রম অনুসারে সাজালাম। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো আণবিক ভর দিয়ে আমরা ব্যাপনের হারটা বের করবো। ধন্যবাদ সবাইকে।